চলুন আজ ডুব দেওয়া যাক বাংলা সাহিত্যের এক রোমাঞ্চকর জগতে। রঘু ডাকাত, এই নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? আজ আমরা সেই কিংবদন্তির কথাই বলবো। শুধু এই ছবিটা দেখুন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে না অন্ধকারে জন্ম নেওয়া এক কিংবদন্তির গল্প? এখানেই আমাদের গল্পের শুরু, যেখানে প্রতিটি মোড়ে বিপদ অপেক্ষা করে আছে। তো গল্পের শুরুতেই আমরা দুটো চরিত্রের মুখোমুখি হচ্ছি। একদিকে এক কিংবদন্তি দস্যু আর অন্যদিকে বিপদে পড়া এক নারী। এই দুজনই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। একদিকে দেখুন রঘু ডাকাত, যার নামে সবাই কাঁপে, আর অন্যদিকে তারা, এক অসহায় তরুণী যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার। কিন্তু ব্যাপারটা কি এতটাই সোজা? মানে যাকে আমরা ভিলেন ভাবছি সেই কি আসল ভিলেন, নাকি পর্দার আড়ালে অন্য কেউ আছে? উপন্যাসটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। বুঝতেই পারছেন শুরু থেকেই বাজিটা কত বড়, পরিস্থিতি যে কতটা জটিল, প্রথম লাইনটাই তার ইঙ্গিত দিয়ে দেয়। তাহলে এত কিছুর কারণটা কি? কারণটা হলো টাকা। মানে তারার নামে থাকা এক বিশাল সম্পত্তি, আর সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই বোনা হয়েছে এক মারাত্মক ষড়যন্ত্রের জাল। তো এই জটিল পরিস্থিতিতেই এন্ট্রি নিচ্ছেন আমাদের গল্পের হিরো, সেই মানুষটা যিনি এই সব রহস্যের জট খুলবেন। চলুন দেখা যাক কে তিনি। আমরা গোয়েন্দা শব্দটা তো হামেশাই ব্যবহার করি, কিন্তু এর মানে ঠিক কি? গোয়েন্দা মানে শুধু ডিটেকটিভ নন, তিনি হলেন সেই মানুষটা যিনি যুক্তির ধার দিয়ে মিথ্যার সব জাল কেটে ফেলেন। আর ইনিই হলেন আমাদের সেই গোয়েন্দা রায়মল। কোম্পানির পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে এই পুরো কেসটা সত্য উদ্ঘাটন করার জন্য। তার কাজ একটাই, আসল ষড়যন্ত্রকারীর মুখোশটা টেনে খুলে ফেলা। রায়মল তদন্ত শুরু করার সাথে সাথেই কয়েকটা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে, যেমন রঘু ডাকাতি কি আসল কালপ্রিট? তারা কি কিছু লুকাচ্ছে? আর এই রঘুনাথ লোকটাই বা কে? সবচেয়ে বড় প্রশ্ন, এই ষড়যন্ত্র থেকে আসল ফায়দাটা কার হচ্ছে? চলুন আমরাও রায়মলের সাথে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। কিন্তু গল্পটা যত এগোতে থাকে ততই যেন প্যাঁচালো হতে শুরু করে। সত্য কোনটা আর মিথ্যে কোনটা সব কেমন যেন গুলিয়ে যেতে থাকে। দেখুন ঘটনাগুলো কেমন পরপর ঘটছে। প্রথমে রঘুনাথ নামের একজন এসে তারাকে সরাসরি হুমকি দিচ্ছে, আবার ঠিক পরেই কোনো এক অচেনা লোক এসে তাকে বাঁচিয়ে দিচ্ছে। কে শত্রু কে মিত্র কিছুই বোঝা যাচ্ছে না। রায়মলও বুঝতে পারছেন যে এখানে সবাই আসলে অভিনয় করছে, আসল মুখটা কারোরই দেখা যাচ্ছে না। আর এই দেখুন উপন্যাসের আসল পাতা। লেখক নিজেই কিন্তু গল্পের দুটো ভাগ করেছেন, পুণ্য আর পাপ। তার মানে এটা শুধু একটা ডিটেকটিভ স্টোরি না, এটা আসলে ভালো আর মন্দের একটা লড়াইয়ের গল্প। এর মধ্যেই শোনা যায় এই কথাটা, আমি তোমার অনিষ্টকারী নহি, স্থির হও, আমি তোমার রক্ষাকর্তা। ভাবুন একবার, যে লোকটা বারবার বাঁচাচ্ছে সেই আবার নিজের পরিচয়ও দিচ্ছে না, তাকে কি বিশ্বাস করা ঠিক হবে? এই প্রশ্নটাই কিন্তু গল্পের সাসপেন্স আরও বাড়িয়ে দেয়। আমরা কিন্তু গল্পের প্রায় ক্লাইম্যাক্সে চলে এসেছি। এবার সব রহস্যের উপর থেকে পর্দা উঠবে, আসল সত্যিটার সামনে আসার সময় হয়ে গেছে। ঠিক তখনই আসল ভিলেনের মুখ থেকেই কথাটা শোনা যায়, তুমি কেন বাধা দিতেছ? আমার অভীষ্ট সিদ্ধির জন্য উহার মৃত্যু নিতান্ত আবশ্যক। কি সাংঘাতিক! তার মানে তারাকে মরতেই হবে, কারণ সেটাই প্ল্যানের অংশ। এখানেই বোঝা যায় ষড়যন্ত্রটা কত গভীরে। আর এর ঠিক উল্টো দিকে আরেকজন প্রতিজ্ঞা করছে, তোমার পিতার নিকট আমি প্রতিশ্রুত, জীবন দিয়াও তোমায় রক্ষা করিব। বাহ! একদিকে একজন নিজের স্বার্থের জন্য জীবন নিতে চায়, আর অন্যদিকে আরেকজন কথা রাখার জন্য জীবন দিতেও রাজি। এই তো হলো আসল পাপ আর পুণ্যের লড়াই। আর তারপরেই আসে সেই শকিং রিভিল, যাকে সবাই এতদিন ভিলেন ভেবে এসেছে সে আসলে ভিলেনই না। আসল মাস্টার মাইন্ড তো সবার চোখের সামনেই ছিল, অথচ কেউ তাকে সন্দেহই করেনি। শেষ পর্যন্ত গোয়েন্দা রায়মল তার বুদ্ধির জোরে সব প্রমাণ এক জায়গায় আনেন, আর একটা নাটকীয় মুহূর্তে সবার সামনে আসল অপরাধীর মুখোশটা খুলে দেন। এভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর ষড়যন্ত্র। তো গল্প তো শেষ হলো, ন্যায় বিচারও হলো, কিন্তু কিছু কিংবদন্তি তো রয়েই যায়, তাই না? চলুন দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ালো। ফলাফলটা কি হলো? তারার জীবন আর সম্পত্তি দুটোই বাঁচল। আসল যে ষড়যন্ত্রকারী সে শাস্তি পেল, আর রঘুনাথের আসল পরিচয়টা সবাই জানতে পারল, সে একজন রক্ষাকর্তা। সবচেয়ে বড় কথা, রঘু ডাকাতকে নিয়ে যে ভয়ঙ্কর গল্প চালু ছিল সেটা পুরোপুরি বদলে গেল। তবে এই গল্পটা শেষ হওয়ার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন আইন নিজেই প্রতারণার জালে জড়িয়ে পড়ে, তখন ন্যায়বিচারের আসল মানেটা কি দাঁড়ায়?
এই প্রশ্নটা নিয়েই ভাবা যেতে পারে।